সেকালে ত্রিপুরা পাড়ার মধ্যে একজন খুব ঠকবাজ এবং বুদ্ধিমান এক লোক ছিল। নাম তার নাডেং ডেং। সে আবার একটু অচাইগিরিই করত। আজকে ধাবিং পাড়া, কালকে রিয়াং পাড়া, পরশু ফাতম পাড়া, এইভাবে অচাইগিরি করে ফলমূল, তরিতরকারি ও কিছু চাউলও সে জোগাড় করে নিত। ঘরে একটি মাত্র বউ, তাও আবার একেবারে নিঃসন্তান। দুজনের বেশ দিন কাটছিল। পাড়ার লোকেরাও মোটামুটি এই দম্পতিকে বেশ সাহায্য করত। নাডেং ডেং বু ছিল সংসারী। সে ভবিষ্যতের চিন্তাও করত। ছেলেমেয়ে নাই, এখন কিছু যদি না জমানো হয় বৃদ্ধকালে কষ্ট পেতে হবে। সে অনেক বলে কয়ে নাডেং ডেং অচাইকে রাজি করালো, জুম করালো। ৩-৪ আডি ধান লাগানোর মতো একটা জুম কাটল নাডেং ডেং। আগাছাগুলি যত্ন করে পোড়াল, তারপর একসময় বৃষ্টি দিলে ধান লাগলো। সারিবদ্ধভাবে সেও তুলোর বীজ, খেমাই, ফেন এবং বিভিন্ন রকমের তরি তরকারি গাছ লাগালো। একটা ছোট্ট মাচা উঁচু করে বানালো, বলা কি যায়। শুকর ধান নষ্ট করলে শক্ত মাটি হয়ে যাবে। এদিকে ধানগাছগুলি ধীরে ধীরে বাড়তে থাকে। নাডেং ডেং ছড়া থেকে কাকড়া ধরে সেগুলি বাঁশের চোনায় পুড়িয়ে মরিচ দিয়ে চাটনি করে খায়। অবসর সময় গুন গুন করে গান গায় আর বাঁশি বাজায়। দিন যায়, গাছের ফাঁকে পা ঝুলিয়ে বাঁশিতে সুর তোলে। পাখিরা ঝাঁক বেঁধে আকাশে উড়ে যাবার সময় চমকে চমকে দাঁড়ায়। নাডেং ডেং এর জমে তোলা গাছ বাতাসে নাচতে থাকে। বউ বাড়িতে সংসার সামলায় আর শাক সবজির বাগান করে। পাড়ার মেয়েরা ফিস ফিস করে কানাঘুষা করে কি জানি নাডেং ডেং কি রংবাজ করছে। ছেলে নাই, মেয়ে নাই, হয়তো ঝুমের মধ্যে কাউকে নিয়ে ঘর করছে। অচায়ের বউ শুনে মনে মনে দুঃখ পায়। হাজার হোক মেয়ে মানুষের জাত, একটা ক্ষুদ্র সন্দেহের বিষে যন্ত্রণায় নীল হয়ে আসে মন। সে সেদিনই খবর দেয় আসার জন্য। পুরুষ মানুষের মন মেজাজ কি সবসময় ঠিক থাকে? প্রবাসে গেলে বলা তো যায় না। অচায়ের বউ বেশ বুঝতে পারে তার অভিজ্ঞতা লব্ধ জীবনে। এদিকে খবর পেয়ে নাডেং ডেং তাড়াতাড়ি চলে আসে বাড়িতে। বউ তার বেশ অভিমানী। রাতে ঘুমোবার আগে অচায়ের বউ নাডেং ডেং এর বুকে মুখ গুজে এই কথা ওই কথা বলতে বলতে শেষ কথাটা স্পষ্ট করে বলে, সত্যি করে বলো দেখি, জুমে তোমার সঙ্গে কে ছিল? এতদিন বাড়ি আসো নাই কেন? নাডেং ডেং আচাই হো 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 করে হাসে। ও এই কথা? এই জন্য বউ না খেয়ে শুটকি হয়ে গেছে। এই মেয়ে জাতটাই এমন সন্দেহবাদী। সে একটু রগট করে বউয়ের মনটা আরো ভালোভাবে জানার জন্য। উত্তর সে আর বলল না। একটি কম বয়স্ক মেয়ে এসে প্রায় জ্বালাতন করে। এত সুন্দরী কিশোরী মেয়ে চোখও ফিরানো যায় না। তদুপরি এই বুড়ো বয়সে আর এসব কি মানে? তুমিই বলো, আমার 3 কাল গিয়ে 1 কাল আছে, এসব আর ভালো লাগে? নাডেং ডেং অচায়ের বউয়ের মুখ তখন একেবারে চুপসে গেছে। সে বিছানার এক কোণে সরে গিয়ে বড় বড় দীর্ঘশ্বাস ফেলে। তার দুচোখের কোল বেয়ে কফুটা জল গড়ায়। নাডেং ডেং আসলে জুমের মাচা ঘরে একটা বাঘিনীর ডাক শুনেছিল। সে রসিকতা করে বুকে তাই জানিয়ে দিল। বুতোর আগে তেলে বেগুনে একেবারে জ্বলে উঠল। যাও তুমি, আমি কালই বাপের বাড়ি চলে যাচ্ছি। বেচারা নাডেং ডেং এর পোড়া কপাল। সে কি আর করবে? এবার বুকে বুঝাতে থাকে যে সে দুষ্টামি করেছে। 1 দিন, 2 দিন, এভাবে কেটে গেল সপ্তাহ, গড়িয়ে গেল মাস। বাঁশিটা নিয়ে সে এবার জুমে গেল। এদিকে হয়েছেটা কি, বাঁশির সুর আর গান যখন শোনা যায় না, তখন একটি কিশোরী বাঘিনী ভারী উতলা হয়ে উঠল। ডেং ডেং অচায়ের গান তার ভাল লেগেছে। জুমের মাচা ঘরের কাছে যেতেই বাঘিনী হালুম করে সামনে লাফ দিল। এই আমি তোমাকে খাবো। নাডেং ডেং দাঁড়াও, এই বলে সভয়ে 2-3 হাত পিছিয়ে গেল নাডেং ডেং। সর্বনাশ, একই কথা। মুহূর্তে নাডেং ডেং এর চেহারা পাল্টে গেল ভয়ে, তবু সে ভীত হল না। ফিক করে হেসে বলল, বাঘিনী তুমি আমাকে খাবে, আমার কোনো দুঃখ নেই। বরং এই জন্মের কর্মফল আমার ভোগ করতে হবে না। তুমি আমার হিতাকাঙ্ক্ষী বলেই এমন মধুর কথা বলতে পারলে। এমন উপকার আর কে করতে বলতো? কিন্তু বোন, আমি বলছি কি, জুমে হেঁটে আমার শরীরে রসটস এখন কিছুই নেই, খেলেও মজা পাবে না। জুমের ধান উঠুক, নূতন পিঠে ভাত খাবো, স্বাস্থ্য ভালো হবে, তবেই না মজা হবে। বাঘিনী ছিল একেবারে কিশোরী, মনটাও ছিল বেশ নরম। সে ভেবে দেখল কথাটা আসলেই ঠিক, তার মন মজে গেল ওর কথায়। সে নাডেং ডেংকে বলল, ঠিক আছে, তোমার জুমের ধান পাকলে আমাকে খবর দিও, আর বাঁশিটা একটু জোরে বাজিও, আমি ছোপে বসে শুনব। এবার নাডেং ডেং এর ভয় কম। এদিকে বাঁশি বাজিয়ে দিন যায়। বাঘিনী প্রায় খবর নেয়। নাডেং ডেং একবার বলল, দেখ ভাই বাঘিনী,
তুমি যদি আমার মাংস খেতে চাও তাহলে এক কাজ করো। বাঘিনী বলল, কি? নাডেং ডেং বলল, এই ধান কাটা আর মাড়ানো, তারপর ঘরে ফসল তুলতে সাহায্য করো। বাঘিনী বলল, ঠিক আছে, আমিও সাহায্য করব। তাই হল। নাডেং ডেং ধান কাটে আর বাঘিনী ধান মাড়ায়। তাকে শক্ত একটা রশি দিয়ে বেঁধে খুব করে পিটালো নাডেং ডেং। তার বউ এসে নিয়ে গেল ধানগুলি। বাঘিনী ব্যথায় গঙ্গাতে লাগল। নাডেং ডেং রাগ তোলার জন্য বলল, আমার বাড়িতে তোমার পায়েসের নিমন্ত্রণ রইল। বুধবারে পায়েস খেয়ে আমাকে খেতে পারবে, এই বলে সে বাঘিনীকে খুলে দিল। খুব খুশি হল বাঘিনী, তার দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। লোভে তার জিভের ডগায় পানি এসে গেল। নাডেং ডেং সব মালপত্র গুছিয়ে বাড়িতে চলে গেল। এদিকে নির্দিষ্ট দিনে নাডেং ডেং পিঠা পায়েস বানালো নতুন জুমের চাউল দিয়ে। পাড়ার লোকদের দাওয়াত করে কিছু খাওয়ালো, নিজেরাও খেল। তারা খেয়ে দিয়ে বড় একটা মাটিতে হাঁড়িতে পায়েসের তলানি আর কয়টা বিস্ফল ভেঙ্গে রেখে দিল, আর একটা বড় ধানের গোলায় ঢুকে চুপ করে রইল। এদিকে বাঘিনী তার সাঙ্গপাঙ্গ নিয়ে নাডেং ডেং অচাইর বাড়িতে এসে হাজির। চিৎকার করে বাঘিনী ডাকল, নাডেং ডেং। নাডেং ডেং কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। বাঘের দল দেখে পাড়ার ছেলে বুড়ো সবাই পালিয়ে গেছে। বাঘিনী এইবার মাটির হাঁড়িতে ঢাকা পায়েসগুলি দেখতে পেয়ে খুশি হল। সে সঙ্গীদের ডাকল, এসো খাই। তার সঙ্গীরা সবাই খেতে শুরু করল। এইবার বিষ ফলের টুকরোগুলি তারা খেয়ে ফেলল। একটু পরে সকলের মাথা ঘুরতে আরম্ভ করল। এদিকে নাডেং ডেং এর বউ ভিতরে ভীষণ হাঁচি পেয়েছিল। কদিন থেকে সর্দি, দুজনেই জড়ো সরব হয়। বউ ফিস ফিস করে বলল, নাডেং ডেং, আমার হাঁচি পাচ্ছি। নাডেং ডেং বলল, আহা, এখন নয়, একটু পরে। নাডেং ডেং এর বউ অস্থির হয়ে উঠল। সে বলল, উপমা, আমি আর পারছি না। চুপ, একটু পরেই হেঁচো, চোখ রাঙিয়ে বলল নাডেং ডেং। উ হে 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 হিচ্চো। বিকট শব্দে হেঁচে উঠল তার বউ। এদিকে বিষ ফল মাখানো পায়েস খেয়ে বাঘগুলি একে তো মুমূর্ষু, তার উপর আবার বিশ্রী শব্দ। এই রকম অসুখ শব্দ তারা জীবনে কখনো শোনেনি। ভয়ে তারা যে যেদিকে পারল ছুটে দৌড় মারল। কেউ নদী পার হতে গিয়ে ডুবে মরল, কেউ হাত পা ভেঙে মুখ থুবড়ে মরে গেল। নাডেং ডেং হাফ ছেড়ে বাঁচল। পাড়াপড়শিরা ও স্বস্তির নিঃশ্বাস ফেলল। দিনের পর দিন যায়, আর বাঘিনী মনে মনে নাডেং ডেংকে জঙ্গলে খুঁজতে লাগল। এত বড় অপমানের শোধ না নিলে তার শান্তি নেই। সে স্থানীয় বাঘের নেতাকে সমস্যার কথা খুলে বলল। বাঘের নেতা সভা দিল। দলে দলে সভায় বিভিন্ন জঙ্গল থেকে বিভিন্ন প্রকার বাঘিনী এসে জমায়েত হল। ডোরা বাঘ, কেন্দ্র বাঘ, চিতা বাঘ, আরও কত রকমের বাঘ। চিতা বাঘিনী সভানেত্রীর আসন অলঙ্কিত করল। তারপর শুরু হলো গরম গরম বক্তৃতা। বাঘিনী নারী সমাজের অপমানের প্রতিশোধ নেবার জন্য এবং জুমিয়া চাষা নাডেং ডেংকে কিভাবে শাস্তি দেওয়া যায় এইসব বিহিত ব্যবস্থা করার জন্য, আর নাডেং ডেং এর চেহারা যাতে কোনোদিন দেখা না হয় তার জন্য গঙ্গা স্নান করার দরকার বলে চিতা বাঘিনী উল্লেখ করল। সব বাঘিনী বৃন্দ আনন্দে করতালি দিয়ে উঠল ও নাডেং ডেংকে না দেখার জন্য একটা গাছের নিচে গঙ্গা স্নান ও পূজা দেবার সিদ্ধান্ত গৃহীত হল। এদিকে নাডেং ডেং ছিল ভারী শেয়ানা। সে আগে ভাগেই পাথরের অনেকগুলি টুকরা আর ধারালো দা জোগাড় করে রেখেছিল। পূর্বেকার প্রস্তাব অনুযায়ী পূজা আরম্ভ হল। 3টি শূকর, ছাগল 2টি, 7টি মোরগ ইত্যাদি নিয়ে। বাঁশের চোঙ্গা ভর্তি মদ মাথায় ঢেলে তাদের অচায় মন্ত্র পড়ল, উছু ছু। নাডেং ডেং এর চেহারা যেন বাপদাদা 14 গোষ্ঠীর কেউ না দেখে তার মাংস যেন খেতে পায় উছুছু ছু, কি আর যায় কোথায়। সুযোগ বুঝে নাডেং ডেং অমনি পাথরের টুকরো আর ধারালো দাগুলি ছুঁড়ে মারল তাদের মাথা ও নাক বরাবর। এই যে দেখ তোমাদের বাবা গাছের উপর। বেচারা বড় বাঘ আর চিতা বাঘ মরে চিৎপটাং। আর বাঘ বাহিনীরা পূজা পার্বণ ফেলে ভৌ দৌড়। এ বন ছেড়ে ও বন, ও বন ছেড়ে অন্য বন, এইভাবে যে যেইভাবে বনভূমি ত্যাগ করল। আর নাডেং ডেং দিব্যি নিশ্চিন্তে দিন কাটতে লাগল।